ক্রিকেটার নাসির হোসেনের পক্ষে আমি প্লিড করেছি। এই মামলায় আমি মনে করি যে ন্যায় বিচার হবে এবং এই ন্যায় বিচারের মাধ্যমে নাসিরের সাথে সাথে তামিমা অর্থাৎ নাসির তামিমা দুজনেই খালাসপ্রাপ্ত হইবেন। কারণটা হলো একটি মামলার বা ঘটনায় যে অভিযোগ থাকে সেই অভিযোগের চারটে জিনিস থাকে। একটা হলো প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, ম্যানার অফ অকারেন্স এবং যে পার্সনসকে ঘিরে বা ভিকটিম যাকে ঘিরে এই তিনটি জিনিস সংগঠিত হয়। যে সেই নিরিখে আমাদের এই নাসির তামিমার মামলায় নাসিরের বিরুদ্ধে 2টি চার্জ গঠন করা হয়েছে এবং তামিমার বিরুদ্ধে 3টি চার্জ গঠন করা হয়েছে। এবং বাদী রাকিব হোসেন তার নালিশে উল্লেখ করেছেন যে তার এই যে 5টি চার্জের ঘটনাস্থল হলো উত্তরার 5 নম্বর সেক্টরের 13 নম্বর বাড়িতে এই ঘটনা এবং 14/2/2021 তারিখ রাত 8 ঘটিকার ঘটনা। এখন এই মামলায় যখন জেরা করা হয়েছে সেই জেরা করার সময় সুনির্দিষ্টভাবে 14/2/2021 তারিখ রাত 8 ঘটিকায় উত্তরা 5 নম্বর সেক্টরের 13 নম্বর বাড়িতে অর্থাৎ যেখানে বাদী ছিলেন তাকে বলা হয়েছে যে ওই সময় আপনি বাড়িতে একা ছিলেন কি না। তখন বাদী বলেছেন যে হ্যাঁ আমি একা ছিলাম। তাহলে বাদী যদি ওই সময় একা থাকে এবং সেই সময় যদি আসামি 2 জন ওই বাড়িতে না যায় অর্থাৎ ওই বাড়িটা যেহেতু ঘটনাস্থলে যদি তাদের উপস্থিতি না থাকে তাহলে তাদের বিরুদ্ধে যে 5টি অভিযোগ কোনো অভিযোগে তাহলে সংগঠিত হওয়ার কথা না। যেমন 5টি অভিযোগ কি একটু ব্যাখ্যা করি। 1 নম্বর অভিযোগ হলো নাসিরের বিরুদ্ধে যে নাসির তামিমাকে প্রলুব্ধ করেছে এবং নাসির তামিমাকে বেবিচার করেছে। সেই ক্ষেত্রে দুটো বিষয় আপনার কনসিডারেশনে আনার জন্য আর্গুমেন্ট করেছি এবং উইথ এভিডেন্স। সেটা কি, নাসিরকে তামিমার সাথে যেহেতু ওই ঘটনাস্থলে যাওয়া প্রমাণিত হয়নি, এটা একটা দিক। আরেকটি দিক হলো যে আপনার তামিমা যখন সাক্ষ্য দিয়েছে DW1 হিসাবে, তিনি কিন্তু একটা কথা বলেছেন জেরাতে যে নাসির তাকে কোনো দিন প্রলুব্ধ করেনি, নাসির তাকে বেবিচার করেনি। তাহলে একটা এখানে উদাহরণ দেয়া যায় যে একটা সমাজে যদি একটি নারীকে ধর্ষণের জন্য অভিযোগ আনা হয় এবং তাহলে ওই নারীটি কিন্তু তখন হয়ে যায় হলো ভিকটিম। তাহলে এখন 10 জন পুরুষ যদি বলে যে XYZ নামক মহিলাটি ধর্ষিত হয়েছে আর ওই মহিলা যদি আদালতে এসে বলেন যে আমি ধর্ষিত হইনি, তাহলে কার কথাটি সাক্ষ্য হিসেবে বেশি প্রায়োরিটি পাবে? তাহলে এই দুটো আঙ্গিকে একটা হলো যে ওই ঘটনাস্থল অর্থাৎ রাকিবের বাসায় নাসির তামিমা কখনোই যায়নি ওই সংশ্লিষ্ট চার্জে উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে, এবং উপরন্ত তামিমা বলেছে যে আমি একজন আন্তর্জাতিক একটি সৌদি এয়ারলাইন্সের একজন সুস্থ সবল আন্তর্জাতিক মানের একজন ক্রু, এবং আমি স্বেচ্ছায় বলতেছি, সুস্থ জ্ঞানে বলতেছি যে নাসির কখনো আমার বিরুদ্ধে আমাকে প্রলুব্ধ করেনি এবং আমার সাথে কোনো দিন ব্যভিচার করেনি। তাহলে এখান থেকে পরিষ্কার যে নাসির এখানে নির্দোষ। তামিমার বিরুদ্ধে অভিযোগ হলো তামিমা তালাক নোটিশ সঠিকভাবে না দিয়ে অর্থাৎ জাল তালাকনামা তৈরি করে নাসিরের সাথে দ্বিতীয়বার বিবাহ করেছেন। এখানে দুটো বিষয়, একটি হলো যে তালাক নোটিশের বিষয়টি কিন্তু চার্জে নাই। তালাক নোটিশের যে বিষয়টি, তালাক কার্যকর হয়েছে কিনা, তালাক নোটিশ সঠিকভাবে চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে কিনা, এবং এই বিষয়টা কিন্তু সিভিল কোর্টের এখতিয়ার, এইটা কিন্তু চার্জে উল্লেখ নাই। এবং রাইটলি দ্য কনসার্ন কোর্ট চার্জ গঠন করেছেন যে এই তালাকের শব্দটি বা তালাক নোটিশ কার্যকরের বিষয়টি এড়িয়ে, কারণ এটা সিভিল কোর্টের এখতিয়ার। অ্যাট দ্য সেম টাইম আরও একটি বিষয় আসে, সেটা হলো যে মেনটেনেন্স কেন করেনি, এইটা বাদীপক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে তালাক হয়নি জন্য মেনটেনেন্সের মামলা তামিমা করেনি। সেখানেও কিন্তু একই বিষয়টি আসে, সেটা হলো যে সিভিল কোর্টের আরেকটি এক্সটেন্ডেড একটি স্পেসিফিক কোর্ট হলো আপনার ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের অধীনে ফ্যামিলি কোর্ট। সেই ফ্যামিলি কোর্টে কিন্তু একটি মহিলা ডিভোর্স দেওয়ার পরে অথবা ডিভোর্সি হওয়ার পরে তিনি তার মেনটেনেন্সের মামলা করতে পারেন। এখন একজনের টাকার প্রয়োজন নাও হতে পারে, একজন মামলা নাও করতে পারে, এর মানে এই নয় যে তিনি ডিভোর্স সঠিকভাবে দেননি। তাহলে এই বিষয়ে বাদীকে আরও একটি বিষয়ে জেরা করা হয়েছে যে আপনি যে মামলা করেছেন বেবিচার, প্রলুব্ধ হওয়া, জাল পোস্টাল রিসিট তৈরি করা ইত্যাদি সহকারে যে অভিযোগ,
এই সকল বিষয়ে অর্থাৎ এই বিবাহটা যে অবৈধ এই বিষয়ে আপনি কোনো সিভিল কোর্টে মামলা করেছেন কি না? তখন বাদী ডাইরেক্টলি বলেছেন যে না, আমি সিভিল কোর্টে কোনো মামলা করিনি। তাহলে আমি এও বলেছিলাম যে আপনি কোনো মুক্তির কোনো মতামত নিয়েছেন কিনা, গ্রহণযোগ্য মুক্তির, যে তাদের বিবাহ আর নাই বা তাদের বিবাহ অবৈধ, সেখানেও তিনি বলেছেন যে না, আমি কোনো মুক্তির মতামত নেইনি। তাহলে একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো যে তাদের বিবাহটা বৈধ কি বৈধ না এটা সিভিল কোর্টের এখতিয়ার। সে যতক্ষণ পর্যন্ত সিভিল কোর্ট ডিক্রি না দিয়ে অর্থাৎ রায় না দিয়ে বলেছে যে তাদের বিবাহ অবৈধ, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো অথরিটি বলার স্কোপ নাই বা অন্য কোনো ব্যক্তির বলার স্কোপ নাই, ইভেন কোনো ক্রিমিনাল কোর্টেরও বলার এখতিয়ার নাই যে তাদের বিবাহটা অবৈধ। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই মামলায় জাল তালাকনামা এবং জাল পোস্টাল রিসিটের কথা বলা হয়েছে। এখানেও কিন্তু যিনি মামলার তদন্তকারী অফিসার ছিলেন, পিবিএ এর ইন্সপেক্টর, তিনি কিন্তু বলেছেন যে তিনি জেরাতে বলেছেন যে তিনি অরিজিনাল পোস্টাল রিসিট জব্দ করেছেন। অরিজিনাল পোস্টাল রিসিট জব্দ করলে সেটা তো আর জাল হয় না। তাহলে কি প্রত্যাশা করছেন এই মামলা? সব মিলে আমার কাছে মনে হয়েছে যে দুজন আসামি বেকসুর খালাস পাবেন এবং এই খালাসের মাধ্যমে তারা ন্যায় বিচার পাবেন।